হংসেশ্বরী মন্দির কিভাবে আসবেন, মন্দির খোলা ও বন্ধের সময়, মন্দিরে ভোগ খাওয়ানোর নিয়ম ও মন্দিরের ভোগের কুপন মূল্য, এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের সবাইকে শেয়ার করেছি মন্দিরের ইতিহাস, জমিদার বংশ ও তাদের উত্থান, রাজার উপাধি ও জমিদারির বিস্তার, সমস্ত তথ্য রইল আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্যান্ডেল সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি হংসেশ্বরী মন্দিরে। এই হংসেশ্বরী মন্দির সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ব্যান্ডেল সিরিজের প্রথম পর্বে আপনাদের যেমনটা দেখিয়েছিলাম আপনারা কিভাবে আসবেন। আমরা এসেছিলাম হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশনে, সেইখান থেকে একটি অটো রিজার্ভ করে ঘুরে নিয়েছিলাম, আর এই ভিডিওতেও আপনাদেরকে সেই তথ্যই দিলাম। আজ আমি এসেছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। এটি একটি অনন্য স্থাপত্য এবং ইতিহাসের মিলনস্থল। আপনি যদি এই মন্দির নিয়ে অনলাইনে খোঁজ করেন তাহলে আপনি পাবেন কেবলমাত্র সাধারণ কিছু তথ্য, কিন্তু এই মন্দিরে গভীর ইতিহাস তুলে আনা ছিল সত্যি চ্যালেঞ্জিং। বহু বইপত্র ও নথিপত্র ঘেঁটে আমি তৈরি করেছি একটি চমকপ্রদ গল্প। চলুন আর সেই গল্প আপনাদের মধ্যে শেয়ার করে নেওয়া যাক। হংসেশ্বরী মন্দির কোথায়? হংসেশ্বরী মন্দির অবস্থিত বাঁশবেড়িয়া, হুগলি জেলার এক প্রাচীন ও ঐতিহাসিক শহরে। আমি ব্যান্ডেল সিরিজের এই ট্রিপে গিয়ে সত্যি বলতে প্রতিটি কোণে ইতিহাসে মোড়া এই শহরটিকে দেখে আমার মন জয় করে নিয়েছে। সত্যি বাঁশবেড়িয়া এক অন্যতম ঐতিহাসিক স্থান। মন্দিরের ইতিহাস, জমিদার বংশ ও তাদের উত্থান। আগে হুগলি অঞ্চলের অনেক শহর ছিল বন্দর হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ, কিন্তু বাঁশবেড়িয়া তখনও বিশেষ জনবসতিহীন। তখন পাটুলি নামে এক ছোট্ট গ্রামে বাস করতেন তৎকালীন জমিদার জয়ানন্দ রায়। তার 5 পুত্রের মধ্যে বড় হলেন রাঘব রায়, যিনি মুঘল সম্রাট শাহজাহানের কৃপায় প্রথমে চৌধুরী পরে মজুমদার উপাধি লাভ করেন। তাকে 21টি পরগনার জমিদারি দেওয়া হয়। এর মধ্যে ছিল আরবসর, হালদাদা, শাহপুর, জাহানাবাদ, রায়পুর, কোতোয়ালি ইত্যাদি। রাজার উপাধি ও জমিদারির বিস্তার। রাঘব রায়ের মৃত্যুর পর তার 2 পুত্র রামেশ্বর রায় ও বাসুদেব রায় সম্পত্তি ভাগ করে নেন। রামেশ্বর রায় 2/3 নিয়ে বাঁশবেড়িয়াতে এসে বসবাস শুরু করেন এবং এখানে বহু সংস্কৃত টোল স্থাপন করেন। মুঘলদের প্রতি তার আনুগত্যের ফলস্বরূপ তিনি কিছু দুর্নীতিগ্রস্ত জমিদারদের থেকে জায়গা থেকে সরিয়ে রাজস্ব সঠিকভাবে সম্রাটদের কাছে পাঠান। এই কারণে 1673 সালে সম্রাট আওরঙ্গজেবের কাছে তাকে রাজা মহাশয় উপাধি দেন এবং 401 বিঘা প্রায় 160 একর করমুক্ত জমি দেন। পরবর্তীতে তিনি আরও 12টি পরগনার অধিকার লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য কলিকাতা, যেটা আজকের কলকাতা, সুলতানপুর, হরতুয়ানে এবং প্রভৃতি। রাজা নৃসিংহদেব রায় ও হংসেশ্বরী মন্দিরের জন্ম। 3 প্রজন্ম পরে আসেন রাজা নৃসিংহদেব রায়, একজন সংস্কৃত পণ্ডিত ও যোগ সাধক। তিনি বারাণসীতে অধ্যয়ন করেন এবং একটি ব্যতিক্রমধর্মী মন্দিরের নির্মাণের জন্য পরিকল্পনা করেন, যা ষটচক্র ভেদ দর্শনের ওপর ভিত্তি করে। এই মন্দিরে 5টি পাথরের সিঁড়ি ছিল। প্রতিটি মানবদেহের 5টি শূন্য নাড়ি বা ভার্টিক্যাল চ্যানেলস ইরা, পিংলা, সুষুম্না, বজ্রখা ও চিত্রাণীকে প্রতীকীভাবে উপস্থাপন করে। দেবী হংসেশ্বরী ছিলেন কুণ্ডলিনী শক্তির প্রতীক। তিনি নিজে বারাণসীর কাছে এসে চুনার থেকে পাথর কিনে নদীপথে বাঁশবেড়িয়া আনান।
1799 সালে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, কিন্তু মাত্র 3 বছরের মধ্যে 1802 সালে তার মৃত্যু হয়। রানী শঙ্করী ও মন্দিরের সমাপ্তি। তার মৃত্যুর পর প্রথা অনুসারে বড় রানী ছবি হন, তবে ছোট রানী রানী শঙ্করী মন্দিরের নির্মাণ সম্পন্ন করার দায়িত্ব নেন এবং 1814 সালে প্রায় দীর্ঘ 12 বছর পর মন্দিরের কাজ শেষ হয়। ব্যয় হয় প্রায় 5 লক্ষ টাকা, যা তখন ছিল বিশাল অঙ্কের। মন্দিরের সামনে একটি শিলালিপিতে সংস্কৃতে সেটি লেখা রয়েছে, এই পবিত্র মন্দির হংসেশ্বরী দ্বারা অলঙ্কৃত। চতুর্দশ শিবের সঙ্গে যা মোক্ষের দ্বার। মানবপ্রভু নৃসিংহদেব শুরু করেন আর তা সম্পূর্ণ করেন তার পত্নী শঙ্করী, যিনি সর্বদা গরুর চরণে নিবেদিত। শকাব্দ 1776। হংসেশ্বরী মন্দিরের স্থাপত্য শৈলী। এই মন্দিরটি সত্যি একটি ব্যতিক্রমী স্থাপত্য কীর্তি। 5 তলা মন্দির, যার উপরে রয়েছে 13টি পদ্মকুলি আকৃতির মিনার। কেন্দ্রীয় মিনারের নিচে বসানো হয়েছে নীল রঙে রঞ্জিত মা হংসেশ্বরী দেবী কাঠের প্রতিমা। উপরে রয়েছে সাদা মার্বেলের শিবমূর্তি এবং বাকি 12টি মিনারের নিচেও অবস্থান করছে আরও 12টি শিবমূর্তি। রাজবাড়ির ধ্বংসাবশেষ। মন্দিরের পাশে রয়েছে রাজবাড়ির পুরনো বাসভবন, যদিও বর্তমানে তার বেশিরভাগ ধ্বংসপ্রাপ্ত। কিছু টেরাকোটা ইটের অবিনষ্ট স্থাপনা এখনও দাঁড়িয়ে রয়েছে, অতীতের ঐতিহ্যের সাক্ষী হিসেবে। দেবানন্দপুর। শরৎচন্দ্রের শৈশব ও সাহিত্য জীবনের সূচনা। দেবানন্দপুর গ্রামটি অবস্থিত ব্যান্ডেল জংশন রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এখানেই জন্ম হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1876 সালে 15 সেপ্টেম্বর তার জীবনের শুরুর দিনগুলি কেটেছে এই শান্ত গ্রামে। পরে তিনি জীবনের বিভিন্ন সময় ভাগলপুর, হাওড়া ও অন্যান্য জায়গায় থেকেছেন, কিন্তু ব্যান্ডেলে তিনি প্রায় 12 বছর স্থায়ীভাবে বসবাস করেন। এখানকার পরিবেশ, সাধারণ মানুষের জীবনযাপন তার লেখায় অসাধারণভাবে ফুটে উঠেছে। শরৎচন্দ্র কুঠি নির্মাণ ও ইতিহাস। আজ যে বাড়িটিকে আমরা শরৎচন্দ্র কুঠি নামে চিনি, সেটি নির্মিত হয় 1923 সালে এক স্থানীয় কর্মী গোপাল দাসের তত্ত্বাবধানে। নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 17,000 টাকার মতন, যা সেই সময় একটি বড় অঙ্কের অর্থ। এই বাড়িটি ছিল শরৎচন্দ্রের বসবাস ও সাহিত্যচর্চার কেন্দ্র। এরপর আমরা দেখলাম ব্যান্ডেল অথবা হুগলির বলাই যেতে পারে সবথেকে উঁচু একটি বজরংবলীর মূর্তি। এটি দেখে সত্যি মন প্রাণ আমাদের জুড়িয়ে গেল। হংসেশ্বরী মন্দির আজকে আমি নিজেও ঘুরলাম, সাথে আপনাদেরকেও সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে করে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জানেন কি করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের মতন বিদায় নিলাম এবং একটা দুর্দান্ত ডেস্টিনেশন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।